জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্চিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরের ভালোবাসা, নতুন বছরের নতুন আশা সামনে নিয়ে নিবেদিতার ভারত দর্শন 178তম পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। প্রতি রবিবার যেমনভাবে আপনাদের দুয়ারে 6টা থেকে 6:30টার মধ্যে করাঘাত করে জাগো ভারতবাসী, জাগো স্বামীজি প্রেমী, জাগো স্বধর্মের স্বধার্মিক পুরুষেরা, তোমরা কি শুনতে পাও? তোমাদের জাতি ঈশ্বর তোমাদের জন্য আকুল প্রার্থনায় ব্যস্ত। তোমরাও সেই প্রার্থনায় সমবেত হও। এই আহ্বান স্বামীজির আহ্বান, এই আহ্বান স্বামীজির মানসকন্যা নিবেদিতার আহ্বান। আমরা প্রত্যেকেই নিজেদিকে গর্ব অনুভব করি আজ অন্তত ভারতবাসী রূপে। বিশ্বের মানুষ ঈর্ষা করে ভারতবাসীর উপরে। নিবেদিতা সেই ভারত প্রেমী বলে নিজেকে ধন্য মনে করে, কিন্তু ইতিহাসেরও ইতিহাস থাকে, আমরা জানি। নিবেদিতার জীবন জিজ্ঞাসার পেছনেও কিছু রহস্য লুকিয়ে রয়েছে। অনেকেই কদিন ধরেই আমাকে অনুরোধ জানাচ্ছে, নিবেদিতা নিবেদিতা নিবেদিতা। নিবেদিতার অনেক তথ্য আপনি দিয়েছেন, নিবেদিতাকে নিয়ে অনেক আলোচনা আপনি করেছেন, 177টি। আজ আমাদেরও কিছু প্রশ্ন জাগে। সেটি হলো, নিবেদিতা ভারতবর্ষে আসার পর থেকেই বা লন্ডনে স্বামীজির সাথে আলাপ হওয়ার পর থেকেই আপনি অনেক অনেক ঘটনা ভারতবর্ষকে সমৃদ্ধিকরণের গল্পমালায় এক ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে ফেলেছেন। সেই জন্য আপনাকে কুর্নিশ জানায়। কিন্তু আমাদের যে জায়গাগুলো অজানা রয়ে গেছে এখনও, যদি একবার দয়া করে সেগুলোর দিকে একটু আপনি দৃষ্টি ফেরান। আপনি দৃষ্টি ফেরালেই আমার মনে হয় আমরাও সেদিকে দৃষ্টি দেওয়ার সুযোগ পাব এবং নিবেদিতাকে পূর্ণাঙ্গ নিবেদিতা রূপে দেখতে পাব। যদি নিবেদিতা ভারতবর্ষে আসার আগে বা স্বামীজির সাথে আলাপ হওয়ার আগের পর্বের কিছু কিছু অংশ আমাদের তুলে ধরেন, তাহলে নিবেদিতার পরিবার, নিবেদিতার দেশ, নিবেদিতার ছেলেবেলার জীবন কাহিনীর অনেক তথ্য হয়তো পেতে পারবো। সেগুলো আমাদের কাছে কিন্তু এখনও অধরাই রয়ে গেছে। আমার মনে হয় সেটা আপনার মুখ থেকে শুনতে পেলে বোধহয় আমরা কৃতার্থ হব, সমৃদ্ধ হব। এই কথাটি বিদেশ থেকে একজন অধ্যাপক আমাকে বিশেষভাবে অনুরোধের মাধ্যমে জানিয়েছেন। তাই আজকের এই 178তম পর্বে আমার ইচ্ছে একটু স্বামীজির মানসকন্যা নিবেদিতার পুরনো ইতিহাসে নিবেদিতায় রূপান্তরের পূর্বের কাহিনী কিছু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব মাত্র। এর আগে অনেকেই বলেছেন, ততখানি গুরুত্ব দেয়নি। যখন বিদেশে যায় স্বামীজি, বিদেশের মানুষ যেমন স্বামীজিকে নিয়ে এত উল্লোড় আনন্দ, আসল সত্যতারা স্বামীজির জীবনের মধ্যে থেকে খুঁজে পায় তারা, তখন আমরা ভারতীয়রা সে আলোয় আলোকিত হয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়। সেরকম নিবেদিতার ক্ষেত্রেও আমার এখন মনে হয় অনেকেই ছোটোখাটোভাবে অনুরোধ করেছেন নিবেদিতার ছেলেবেলার জীবনী জানার জন্য। আমারও আগ্রহ বেড়ে যায়, কিন্তু কয়েকদিন আগে
বিদেশ থেকে একটি পরিবার, তারা প্রবাসী, সেখান থেকে ফোন করে মেসেজ দিয়ে আমায় যখন অনুরোধটি করে তখন একটা বিদেশি মাত্রা যুক্ত হয়। অর্থাৎ ফরেন থেকে অনুরোধ এসেছে, সেটার তো মর্যাদা দিতেই হবে, তাই না? এতদিন হয়তো যারা ভারতবর্ষে বা এদেশের বাংলায় বিভিন্ন জেলা থেকে মাঝে মধ্যেই টুকটাক ফোন করেছেন এই বিষয়ে, তাদের কাছে ততখানি হয়তো প্রাধান্য দিতে পারিনি বা দেওয়ার চেষ্টাও করিনি বা আগ্রহ প্রকাশ করিনি। কেন? পড়াশোনা তো করতে হবে। না পড়াশোনা করলে আপনাদের সামনে আপনাদের মুখোমুখি হব কী করে? কেউ বা বলে নতুন তথ্য চায়, পুরনো শুনতে চায় না, একই কথা রিপিটেডলি। ঠাকুরের 50 বছরের জীবন, তার মধ্যে আগের ঘটনাগুলো খুব বেশি জানা যায় না। কথামৃত এবং লীলা প্রসঙ্গের দ্বারা তার জীবনের আলোকময়, মানুষের প্রতি তার যে হৃদ্যতা, সক্ষতা, আনন্দময় সত্তায়, ভালোবাসায় মরা শ্রীরামকৃষ্ণদেবকে আমরা আবিষ্কার করি। স্বামীজির ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে 67 বছর জীবন আলোর মধ্যে তারও কয়েক বছরই মাত্র সন্ধান পায়। স্বামীজির 39 বছরের মধ্যে হয়তো 9-10 বছর আলোকময় জীবন আমরা উৎসবের সাথে বরণ করি। কিন্তু নিবেদিতার পুরো জীবনটাই, 44 বছরের জীবনটাই কিন্তু আলোকময়, রহস্যময় এবং এক রূপকথার দেশের নায়িকার মতো তার জীবন প্রবাহটি আমাদেরকে খুঁজে বার করতে বাধ্য করেছে আজ। আমি সেখানেই স্তব্ধ, আমি সেখানেই অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার আগ্রহে ছুটে বেরিয়েছি রাতের পর রাত। নিজের অবকাশের সময়ের সাথে সাথে চেষ্টা করেছি কোথায় নিবেদিতার প্রাথমিক জীবন তথা গ্রাম্য জীবন তথা তার পারিবারিক জীবন ম্যাচিওরিটির আগেই কী করে ভারতপ্রেমী হলেন, বাড়ির তথা নিজের সমাজে তিল করে কী শিক্ষা নিয়ে এক ভারতীয় পূর্ণ সত্তায় পরিণত হয়েছিলেন, সেই রহস্য তো উদ্ঘাটন করতেই হবে, নাহলে তো আমারই ব্যর্থতা। আপনাদের কাছে আমার মুখ লুকাবার জায়গা থাকবে না। আমি বলে ফেলছিলাম বলেই হয়তো আপনারা বলবেন, আমরা তো জানতাম না কি আপনাকে মেসেজ করছে বা ফোন করছে, কি জানতে চাইছে বা কি করতে বলছে। আমাদেরও বাড়তি পাওনা, আপনারা হয়তো ভাবতেই পারেন। চলে আসি একদম প্রসঙ্গে। এটা তো অজানা কারো নয়। 1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর যে নিবেদিতার জন্ম হয়েছিল উত্তর আয়ারল্যান্ডের ড্যানগানন শহরে, সেই নিবেদিতার জীবনে ওই হোমাগ্নির পবিত্র অনলে দগ্ধ হয়ে স্বর্ণ কমলের মতো উজ্জ্বলতর যে চরিত্রটি আমাদের সামনে ক্রমশ এক আলোক ধারায় আমাদেরকে আলোকিত করে, সার্থক তার নাম নিবেদিতা, আমাদিকে নতুন আলোর সন্ধান দেয়। তখন তার জন্মর আগে পরে তাদের পারিবারিক পরিকাঠামো এবং তার পেছনের দিকগুলোকে একটু জানতে তো আগ্রহ সকলেরই হবে। আমারও পড়ার সুযোগ, জানার সুযোগ আপনাদের আবেদনকে মঞ্জুর করে। নিবেদিতা ছেলেবেলা থেকেই এক অদ্ভুত শৈশব এবং কৈশোরের অধিকারী ছিলেন। বিভিন্ন তথ্য থেকে যেগুলি পাচ্ছি আমি সংগ্রহ করতে করতে, তিনি এক অনন্য সম্ভাবনাময়ী এক বিরল প্রাণী, এক ভিন্ন ধাঁচের গুণী পরিবারে জন্ম হয়েছিল তার।
যাদের গুণসমষ্টির সমন্বয় ঘটেছিল তার অস্তিত্বে, মানে নিবেদিতার অস্তিত্বে, তৈরি করেছিল এক বিরল ব্যক্তিত্ব। মার্গারেটের দাদু রেভারেন্ড জন নোবেল জন্মসূত্রে স্কটিশ ছিলেন আর ছিলেন 5 শতক ধরে বংশ পরম্পরায় আয়ারল্যান্ডের বাসিন্দা। তিনি ওয়েলেসলিয়ানের চার্চের ধর্মযাজক ছিলেন। তার সাথে আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন ওতপ্রোতভাবে। এই চরিত্রটা হয়তো কিছুটা আপনাদেরকে আমি স্বাধীনতা সংগ্রামী হিসাবে নিবেদিতা যখন এদেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করছেন স্বামীজির জীবন আলোয়, যখন তার এত চরমপন্থী চিন্তা ভাবনা, সেটা পুরোই কি স্বামীজির কাছ থেকে পাওয়া? আমার সন্দেহ হতো, এবং তখন আমি কিছুটা বোধহয় আপনাদের কাছে তুলে ধরতে পেরেছিলাম তার এই যে মামা দাদু হ্যামিল্টন। বিশেষ করে এই হ্যামিল্টন সাহেব, তিনি কিন্তু আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের সামনের সারির একজন যোদ্ধা বলুন, স্বদেশী বলুন, স্বাধীনতা সংগ্রামী বলুন, দেশপ্রেমী। বেসিক্যালি একটি জাতিকে ভালোবাসা, সে জাতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি মানুষের তখনই সম্ভব হয় যখন সে জাতিটাকে তার আত্মার সাথে যুক্ত করতে পারে, তখনই এটা কিন্তু সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। এই যে মার্গারেটের দাদুর কথা বলছিলাম, এটি কিন্তু তার বাবার বাবা রেভারেন্ড জন নোবেল। আর যার কথা একটু আগে স্মরণ করে দিচ্ছিলাম আগের আলোচনায়, স্বাধীনতা সংগ্রামীদের আলোচনার মধ্যে যাকে পেয়েছিলাম, তার নাম কিন্তু হ্যামিল্টন সাহেব। তিনি হচ্ছেন মামা দাদু, বাবার নয়, মায়ের বাবা। এই দুটো পরিবারই কিন্তু বেসিক্যালি ধর্মযাজক থেকে তাদের দেশাত্মবোধ থেকে তাদের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করা, মানুষের পাশে থাকা, এই আদর্শ তাদেরকে জন্মসূত্রেই যেন দিয়েছিল। নিবেদিতা তার ভাই একটি জায়গায়, নিবেদিতা সম্পর্কে তিনি একটি জায়গায় লিখছেন, নিবেদিতা ভারতবর্ষে এসে নিবেদিতা হওয়ার আগেই তিনি নিবেদিত ছিলেন এবং নিবেদিতা হিসাবেই পরিচিত ছিলেন বলতে পারেন। কেবলমাত্র এই 4 শব্দের নামটি উচ্চারিত হয়তো হতো না, স্বভাবে, ব্যবহারে, আচরণে নিবেদিতার মতোই ভূমিকা তার ছিল। নিবেদিতা হয়েই তিনি জন্মেছিলেন, এই কথাটি তার ভাই রিচমন্ড সেটা একটি জায়গাতে তিনি লিপিবদ্ধ করেছেন। এ আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। নিবেদিতা নিজে তার বাবা বা 2 দাদু, 2 দিককার, সেই 2 দাদুর আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িত এবং ওতপ্রোত চার্চের পূজারী হিসাবে যেমনভাবে তারা বিখ্যাত ছিলেন, সেখানে তাদের পরিবারের এক কন্যা বা সদস্য, তার মধ্যে ওই গুণগুলো পাওয়া যাবে না, এটা তো হতে পারে না। নিজে প্রোটেস্ট্যান্ট হয়েও তার ক্যাথলিক প্রজাদের উপর চালিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তার দাদু। ফলে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। 1828 সালে তিনি মার্গারেট এলিজাবেথ নীলাসের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন। নীলাস হচ্ছে নিবেদিতার ঠাকুমার নাম। এই ঠাকুমার অনেকটা ভূমিকা ছিল নিবেদিতাকে বড় হতে, তিল করে তাকে ভালো আদর্শের সন্ধান দিতে, কোলে পিঠে মানুষ করার সময়
কিছুটা তার মধ্যে সঞ্চারিত করেছিলেন। এটা বলাই বাহুল্যতা নয়, এটা সত্যি ঘটনা। নীলাশের সঙ্গে বিবাহ হওয়ার পরে তাদের কিন্তু 6টি সন্তান হয়েছিল। 1845 সালে স্বামীহারা হয়ে গেলেন নীলাশ, অর্থাৎ নিবেদিতার মা তথা মার্গারেট নোবেলের দাদু মারা গেলেন। জন নোবেলের গুণরাশি সঞ্চারিত হল, যার মধ্যে তিনি ছিলেন তার চতুর্থ সন্তান স্যামুয়েল নোবেল। মার্গারেটের পিতা যিনি, অর্থাৎ নিবেদিতা মার্গারেট নোবেলের পিতা স্যামুয়েল নোবেল চতুর্থ সন্তান ছিলেন তার বাবা মায়ের। নিবেদিতা বড় ঘরের মেয়ে মেরি হ্যামিল্টনকে বিয়ে করেন স্যামুয়েল এবং ক্রমে 28 অক্টোবর 1867 সালে জন্ম দেন তার প্রথম কন্যা সন্তান মার্গারেট নোবেলের। প্রথম জীবনে স্যামুয়েল ড্যানগান শহরে কর্মজীবন আরম্ভ করলেও আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামের টানে আগের কাজে খান্তি দিয়ে ম্যানচেস্টারের দিকে রওনা হয়েছিলেন। ওয়েলেসলিয়ান গির্জার ধর্মযাজক রূপে কাজ শুরু করার আকাঙ্ক্ষায় সঙ্গী হন স্ত্রী, আরম্ভ হয় মানব সেবার কাজ। কয়েক মাসের ছোট্ট মেয়ে মার্গারেটকে তারা গচ্ছিত রেখে যান স্যামুয়েলের মা নীলাশের কাছে। যেটি বলছিলাম, নীলাশের আদর যত্নে লালন পালন করেছেন এক দেশপ্রেমী পরিবারের গৃহিণী নীলাশ। ঠাকুমার কাছে এই মার্গারেট নোবেল যেভাবে লালিত পালিত হয়েছেন, তার স্পর্শে যেভাবে পারিবারিক, সামাজিক এবং জাতিগত বৈশিষ্ট্যগুলোকে নিজের মধ্যে মজ্জাগত করতে পেরেছিলেন নিবেদিতা, সেটা তার পরবর্তীকালে আমরা প্রকাশ পেয়েছি বা জানতে পেরেছি, দেখতে পেয়েছি। ব্যক্তিত্বময়ী ঠাকুমার স্নেহের ছায়ায় এক অভিনব আনন্দময় পরিবেশের মাঝে বেড়ে উঠতে উঠতে নিবেদিতা মার্গারেট নোবেল থেকে নিবেদিতা রূপ পাওয়ার অপেক্ষায় যেন অপেক্ষামান ছিলেন। ফুলের বাগিচা ঘেরা ঠাকুমার বাড়িতে তিনি তার পিছু পিছু ঘুরে বেড়াতেন ও অজস্র প্রশ্ন করতেন তাকে। ঠাকুমাকে প্রশ্নই জর্জরিত করে দিতেন এই নীলাশ। ঠাকুমা তার ইচ্ছা, তার প্রশ্ন, তার অজানাকে জানা, তার অদেখা দেখা প্রশ্নগুলিকে সঠিকভাবে যতগুলি জানতেন, যেভাবে জানতেন সেভাবেই তার উৎসাহ বাড়িয়ে দিতেন। সে প্রশ্নের উত্তরে নিবেদিতা সমৃদ্ধ হয়েছিলেন কি জানি না। নিবেদিতা তার মানসিকতার সাথে তার চিন্তার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। সব প্রশ্নের উত্তর তিনি স্নেহ ভরে দিতেন ওই নীলাশ তথা তার ঠাকুমা। তার আদরের নাতনিকে তিনি তিল তিল করে মানুষ করছিলেন, যাতে ভাবিকালে তার পরিবার ইতিহাসে একটা জায়গা করে নিতে পারে। কখনো তার জিজ্ঞাসু হৃদয়কে ক্ষুণ্ণ করতেন না। ইতিমধ্যে ইংল্যান্ডের জীবনযুদ্ধে যুঝে অসুস্থ হয়ে পড়েন স্যামুয়েল। দেখা দেয় যক্ষার মতো মারণ রোগ। জীবনের আশা ক্ষীণ বুঝে তিনি তার ফেলে আসা শিশুকন্যাকে দেখতে উদ্গ্রীব হয়ে পড়েন ও 4 বছরের ছোট্ট মার্গারেটকে নিয়ে আসেন তার কাছে। নতুন পরিবেশে এসে প্রথমে সংকুচিতা হয়ে মার্গারেট কিছুটা অপ্রস্তুত বোধ করেন যেন।
ঠাকুমার কাছ থেকে যে স্নেহ মায়া মমতা পেয়ে বড় হচ্ছিলেন, বাবার কাছে এসে আর এক স্নেহ মায়া মমতা তাকে ঘিরে ধরল। এক পরিবারের সমস্ত গুণরাশি, ঠাকুমা থেকে বাবা, সবাই তাকে সমান দৃষ্টিতে, পৃথক সত্তা থেকে নিবেদিতাকে তথা মার্গারেট থেকে নিবেদিতার লক্ষ্যে পৌঁছাতে যেন সহকারী হিসাবে কাজ করছিল তাদের চিন্তাগুলি। নিবেদিতা তথা মার্গারেট নতুন পরিবেশে অনেক কিছু বাবার কাছ থেকেও সংগ্রহ করতে পারছিলেন। আবিষ্কার করেন তার নতুন দুটি ভাই বোনকেও। পরে নিবেদিতার পরে তো আরও এক বোন এবং আরও এক ভাই ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের সাথে মিশে, তাদের সাথে আলাপ হয়ে বা তাদের সাথে একসাথে বেড়ে ওঠার যেন একটি জায়গা তৈরি হলো। এবং ধীরে ধীরে তার যে জড়তা ছিল, তার যে একাকিত্বের একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সমবয়স্ক বা তার খেলার সঙ্গী না থাকার যে দুশ্চিন্তা বা না থাকার যে অভাবটি, সেটি মিটে গেল যেন তার ওই রিজমন্ড ভাই এবং মেরি বোনের কাছ থেকে। এই ভাই বোন সহ মার্গারেট আরেকটা নতুন জগৎ তৈরি হয়ে গেল যেন। এরপর স্যামুয়েল অর্থাৎ তার বাবা তার পরিবারকে নিয়ে ওল্ডহাম ছেড়ে চলে এলেন ডেভনশায়ারে। তেজস্বী মার্গারেট বহু গুণ পেয়েছিলেন তার মা আর বাবার কাছ থেকেও। যেটি বলছিলাম, পরিবার তাকে কোথায় সমৃদ্ধ করে রেখেছিল, মার্গারেট থেকে নিবেদিতায় পৌঁছাবার জন্য যা যা প্রয়োজন ছিল তিল তিল করে তারা যেন থরে থরে সেগুলি সাজিয়ে দিয়ে গেছেন সিঁড়ির আকারে। একটির পর একটি ধাপ অতিক্রম করতে করতে তারা নিবেদিতাকে তুলে দিয়েছিলেন নিবেদিতার জায়গায়। অর্থাৎ মার্গারেট যে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অবশেষে নিবেদিতায় পৌঁছে গেলেন, তার বাবা মা দাদু, তাদের সমাজ, একটির পর একটি পরিবেশ পরিবর্তনকারী ছোট্ট শহরে বা গ্রামে সেগুলি ফুটে উঠছিল তার নিবেদিতার মধ্যেও। তার মা মেরিও ছিলেন স্বভাবত তেজোদ্দীপ্তা ও ভিন্ন প্রকৃতির, কিন্তু সবার উপর যে তার কোমল মাতৃহৃদয়। অতি অভাবের সংসারেও তিনি বুকে আগলে নিয়ে মানুষ করেছিলেন তার 3 পুত্র কন্যাকে। বড় অভিজাত ঘরের কন্যা মেরি ছিলেন আবেগময়ী, যে আবেগের দ্বারা পূর্ণরূপে সঞ্চারিত হয়েছিল নিবেদিতার মধ্যে জন্মসূত্র থেকেই, কিন্তু সুখ তিনি পান না। আর স্যামুয়েলের অকাল মৃত্যুতে বৈধব্য নেমে আসে তার জীবনে মাত্র 32টি বছর বয়সেই। মেরি তথা মার্গারেটের মা তিনি স্বামীহারা হলেন 32 বছর বয়সে। তার সাথে তখন 3টি বাচ্চা, 2টি কন্যা, 1টি পুত্র। কি করবেন খুঁজে পাচ্ছেন না। মা বাবা এবং ভাই বোনদের খুবই ভালোবাসতেন মার্গারেট। মায়ের পাশে তিনি বড় কন্যারূপে, যদি কিছুটা মায়ের পাশে সহযোগিতার মধ্যে থেকে মাকে কিছুটা সাশ্রয় দেওয়া যায়, মাকে কিছুটা জীবনে কর্মক্ষেত্রে বড় কন্যা হিসেবে তার পাশে থেকে তার কষ্টে যদি কিছুটা লাঘব করতে পারি, নিবেদিতার প্রথম দিন থেকেই এই মানসিকতাই তৈরি হয়েছিল। সেই মানসিকতায় শুধু মা বাবাকে, শুধুমাত্র মাকে সেবা করাই তো তার জীবনের ব্রত নয়। সে শিক্ষাই তার যেন তিল তিল করে তৈরি করে ভারতীয়দের সেবার জন্য তাকে আসতে হবে, যে তার ভিতটা মায়ের কাছেই
মায়ের পাশে থেকে, মায়ের সাথে সর্বদা সেবায় যুক্ত থেকে মাকে সব রকম সাহায্য করার সচেষ্ট ছিলেন এই মার্গারেট। বালিকা বয়সেই বাবার পাশে ছায়ার মতো থাকতেন নিবেদিতা। স্যামুয়েল ছিলেন কবি, বক্তা ও এক চৌম্বকীয় ব্যক্তিত্বের অধিকারী, আর ছিলেন এক আবেগপ্রবণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সর্বকাজে তার জ্ঞানী ব্যক্তিত্বপূর্ণ পিতার পাশে পাশে মার্গারেট থাকতেন। তারও ছিল পিতার মহান দরদি ও হৃদয় ও সেবাপরায়ণ মন। ছিলেন তিনি একরোখা, জেদি ছোটবেলা থেকেই। মাঝে মাঝে মা আহত মনে রাগ করে বলতেন, কি মেয়েই হয়েছে আমার। নিবেদিতা ছিলেন জন্মের পূর্বক্ষণ থেকে দেবচরণে উৎসর্গিতা। প্রথম সন্তানের জন্মদানে ভিতা জননী মেরি তার জন্মের পূর্বেই দেবতাদের কাছে মানত করেছিলেন। এ কথা আমরা অনেকের মুখে, বক্তৃতার মুখে শুনে থাকি, অনেক লেখায় পড়ে থাকি। সেই ইতিহাস আমাদের হয়তো কিছুটা জানা আছে, কিন্তু এই যে প্রথম সন্তান জন্মদাতে ভিতা জননী মেরি তার জন্মের পূর্বে দেবতার কাছে মানত করেছিলেন, কি মানত করেছিলেন, কেন করেছিলেন, সেগুলো ততখানি হয়তো পরিষ্কার ছিল না আমাদের কাছে। সন্তান যদি নির্বিঘ্নে মিলে তিনি তাকে দেব সেবায় নিবেদন করবেন। এছাড়াও বালিকা এই মার্গারেট তার জীবনে আরও কয়েকটা ঘটনা ঘটে গিয়েছিল। শুধু দেব সেবায় নিয়োজিত নয়, মায়ের ইচ্ছায়, মায়ের ঈশ্বরের প্রতি তার সর্বোচ্চ ত্যাগ, সেটার সাথে সাথে নিবেদিতার জীবনে দেখব তার অনেক ছোট বয়সে যে ইতিহাসগুলো লুকিয়ে রয়েছে, সেগুলোর মধ্যে তার দেবতার চরণে মেয়েকে যে উৎসর্গ করছেন মা বাবা, সেটা কিন্তু যখন তারা মা বাবার সঙ্গে টরেন্টনের ছিলেন সেই সময় সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছিল। পিতা স্যামুয়েল তখন অসুস্থ। এমন সময় একদিন তার বাবার বন্ধু এক ভারত ফেরত ধর্মযাজক এসে উপস্থিত হলেন। মার্গারেটের বুদ্ধিদীপ্ত কোমল মুখ ও ধর্মের প্রতি আন্তরিক অনুরাগ তাকেও অভিভূত করল। তিনি বালিকাকে আশীর্বাদ করে ভবিষ্যৎবাণী করেন, ভারতবর্ষ একদিন তোমায় ডাক দেবে। অর্থাৎ এই যে বাবার বন্ধু, তিনি ধর্মযাজক, ভারতবর্ষের মতো পবিত্র পূর্ণ তীর্থক্ষেত্র পরিক্রমা করে তীর্থযাত্রা শেষে যখন দেশে ফিরেছেন, বন্ধুর সাথে যখন বহুদিন পরে আবার সাক্ষাৎ ঘটেছে, তার ফুটফুটে সুন্দর দেবময় সত্তাটিকে দেখে ওই দেব জগতের সন্ধান দেওয়ার কথা চিন্তা করলেন ওই ধর্মযাজক, তার বাবার বন্ধু। তিনি সরাসরি তাকে বললেন, তোমার মধ্যে যে দৈবী সত্তা অস্ফুট রয়েছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, সেই দেবদেশ থেকে, দেবপ্রদেশ থেকে তথা দেবনগর থেকে তোমার কাছে অবশ্যই ডাক আসবেই। ধর্মযাজক আমাদের দেশের যদি মনীষীরা হতেন, তাদের যে চিন্তা, আগে থেকেই তাদের কপাল দেখে মানুষের ভবিষ্যৎবাণী করে দেয়া, এক্ষেত্রেও তার বাবার বন্ধু ধর্মযাজকটি কিন্তু সেই কাজই করেছিলেন সেদিন। সেটাকে হয়তো উড়িয়ে দিয়েছিলেন তারা। নিবেদিতার পরিবার তথা মার্গারেট পরিবার হয়তো সেটা উপহাসাস্পদ করে তুলেছিল। এই দরিদ্র পরিবার, অসুস্থ বাবা কি করে ভারতবর্ষের সেবায় বা ভারতবর্ষ থেকে ডাক আসবে এবং সে চলে যাবে, এটা ভাবাই তখন অসম্ভব ছিল। বিস্মিতা বালিকা অচেনা দেশের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেছিলেন। মানচিত্রে গোলাপি রঙে ভারতবর্ষকে দেখিয়ে
স্যামুয়েল তাকে এই দেশটার অবস্থান, এই দেশটার পরিচিতি কিছুটা ঘটিয়ে দিয়েছিলেন সেদিনে। মার্গারেট সেই দাগ দেয়া পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে দেখে তাকে হাত বুলাতে থাকেন। মার্গারেট 1877 সালে মাত্র 34 বছর বয়সে স্যামুয়েলের জীবন অবসান ঘটে গেল হঠাৎই। মৃত্যুর আগে তিনি স্ত্রীকে বলে যান যে ভবিষ্যতে মার্গারেটের জীবনে কোনো মহৎ আহ্বান এলে তিনি যেন মেয়েকে এগিয়ে যেতে সাহায্য করেন, কোনোভাবেই সেখানে যেন বাধাপ্রাপ্ত মার্গারেট না হয়। এবং ওই বাবার বন্ধু এবং বাবার উভয়ের চিন্তার বহিঃপ্রকাশ যেন মার্গারেটের ভবিষ্যৎ জীবনকে আলোকময় টর্চের মতো দেখিয়ে দিল সেদিন। মার্গারেট স্বপ্নও ভাবেনি বাবা এবং বাবার বন্ধুর প্রত্যাশা, আশা, স্রোতের দিক দিশাস্বরূপ ভারতবর্ষতেই মিলিত হবে। নিবেদিতা মার্গারেট, মার্গারেট নিবেদিতা এক হবে। নিবেদিতার ভারত দর্শনে ইতিহাসকে সামনে তুলে ধরার উদ্দেশ্যে আপনাদের সামনে 188 পর্ব আজকে এখানেই শেষ করছি। এই ইতিহাস পর্বে আরও 2-3টি পর্ব আমরা আলোচনা করব। নিবেদিতাতে পৌঁছাতে যে জার্নিটি করেছিলেন, যে ভ্রমণটি করতে করতে তাকে আসতে হয়েছে মার্গারেট নোবেল থেকে, তার মধ্যে আমরা কিছুটা পথ চলব। তার মধ্যে আমরা এমন কিছু কিছু তথ্য খুঁজে বেড়াবো যে তথ্যের মাধ্যমে মার্গারেট থেকে নিবেদিতাতে পৌঁছবার সত্যিকারের একটা সুন্দর রূপরেখা খুঁজে পেতে পারবো। নমস্কার, সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের 188তম পর্ব শুরু হলো 2024 সালের প্রথম রবিবারটিতে। আমি আছি, থাকবো, তার সাথে অবশ্যই থাকবে পানারাম চ্যানেল এবং নিবেদিতা। পানারাম চ্যানেলের পবিত্রবাবুকে, তার পরিবারকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা জানাই। 188টি পর্ব যেভাবে মানুষের কাছে তুলে ধরে আমায় সেলিব্রিটি করে দিয়েছে, হয়তো আমায় মানুষের ভালোবাসার পাত্র করে দিয়েছে, আমার সাথে নিবেদিতার একটা যেন সম্পর্ক তৈরি করে দিয়েছেন। তাই প্রাণভরা ভালোবাসা, প্রাণভরা শ্রদ্ধা, প্রাণভরা কৃতজ্ঞতা জানাই পবিত্র সুর মহাশয়কে। অবশ্যই আমার নিবেদিতার ভারত দর্শন শত্রুমণ্ডলীকেও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া অনেক শুভেচ্ছাই আমাকে যেখানে পৌঁছে দিয়েছে সেখান থেকেই আপনাদেরকে নমস্কার জানাই, প্রণাম জানাই। ভালো থাকবেন সবাই।